আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, অনেক দিন পর আবার আমি অন্য একটা ক্লাসে উপস্থিত হলাম, অন্য একটা ক্লাস নিয়ে। আজকের যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে এসএসসি এর উচ্চতর গণিতের সমতলীয় ভেক্টর নিয়ে আজ আমরা আলোচনা করব। ওকে, দেখো সমতলীয় ভেক্টর অর্থাৎ ভেক্টর নিয়ে আলোচনা করতে হলে আমাদের প্রথমে জানতে হবে যে জিনিসগুলো আমাদের প্রথমে জানতে হবে সেটি হচ্ছে রাশি। আমরা রাশি সম্পর্কে কিন্তু আমরা এই রাশি শব্দটি কিন্তু আমরা সারাদিনই আমরা ইউজ করে থাকি। রাশি বলতে আসলে আমরা কি বুঝি? রাশি বলতে বোঝায় ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় বা অর্থাৎ পরিমাপটা কি? পরিমাপ হচ্ছে কোনো কিছু মাপা এবং তা সংখ্যা দিয়ে প্রকাশ করা। যেমন আমরা যখন চাল কিনতে যাই দোকানে, যে বলে আমাদের 10 কেজি চাল দিতে হবে, বা এখন সময় কত, কয়টা বাজে, ঠিক আছে, বা দূরত্ব কত, এই যে বিষয়গুলো যেগুলো মাপা যায় বা পরিমাপ করা যায়, সেটা দূরত্ব হতে পারে, সময় হতে পারে, বা তাপমাত্রা হতে পারে। এই যে মাপামাপি যে বিষয়, যা কিছুই মাপা যাবে সেটাকে বলা হবে রাশি। তাহলে রাশি কাকে বলা হয়? যা পরিমাপ করা যায়, পরিমাপ করা যায়। দেখো আমরা পরিমাপ করার কথা বললাম, যে যা কিছু পরিমাপ করা যায় সেটাকে বলা হয় রাশি। এখন পরিমাপ করা যায়, এটা কিন্তু সবসময় যে দাড়ি পাল্লা দিয়ে পরিমাপ করতে হবে এটা না। যে মানে সবকিছু, যেরকম সময়কে যদি আমরা পরিমাপ করি সেটার জন্য আমাদের ঘড়ি লাগবে, তারপরে তাপমাত্রা পরিমাপ করার জন্য আমাদের লাগবে থার্মোমিটার, আবার দূরত্ব পরিমাপ করার জন্য আমাদের যে স্কেল লাগবে, ঠিক আছে। এরকম মানে যা কিছু পরিমাপ করা যাবে সেটাকে বলা হবে রাশি। কিন্তু রাশি কয় প্রকার? রাশি হচ্ছে 2 প্রকার। দেখি আমরা রাশি দুই প্রকার রাশি। কিরকম? একটা হচ্ছে স্কেলার রাশি, স্কেলার, এবং অন্যটি হচ্ছে ভেক্টর। আমরা এখন দেখবো যে স্কেলার রাশি কি এবং ভেক্টর রাশি কি। আমরা যখন দোকানে যেয়ে বলি যে আমাদের 10 কেজি চাল দিতে হবে, তাই না? আমরা শুধুমাত্র কেজি মানে মানটাই বলি, কয় কেজি লাগবে? 10 কেজি লাগবে, ঠিক আছে। বা এখন সময় কত, আমরা যদি বলি এখন সময় কত, 10টা বাজে, সকাল 10টা, ঠিক আছে। এইটার ক্ষেত্রে কিন্তু শুধু মানেরই প্রয়োজন হয়, এখানে কিন্তু কোনো দিকের প্রয়োজন হয় না। আমরা কিন্তু এরকম বলি না যে এখন সময় উত্তর থেকে দক্ষিণ দিকে 10টা, সকাল 10টা, এরকম কিন্তু বলা হয় না। তারপর যদি চালের কথা বলি, আমরা কিন্তু 10 কেজি চালের কথাই বলি, তাই না? 10 কেজি চাল লাগবে আমাদের, 10 কেজি চাল আমাদের কেনার প্রয়োজন, আমরা কিন্তু 10 কেজি চালের কথাই বলি। আমরা কিন্তু বলি না যে আমার 10 কেজি চালের প্রয়োজন, এই 10 কেজি চাল দেয় উত্তর থেকে দক্ষিণ দিকে, তাই না? এরকম কোনো দিকের কোনো প্রয়োজনই হয় না এই সমস্ত রাশির ক্ষেত্রে। তাহলে যে সমস্ত রাশিকে প্রকাশ করার জন্য শুধুমাত্র কেবলমাত্র মানটাই প্রয়োজন, দিকের কোনো প্রয়োজন নাই, সেটাকে বলা হবে স্কেলার রাশি। দেখো স্কেলার রাশি তাহলে অন্য নাম কি হবে? অদিক রাশি। মানে যে রাশির দিক নাই, শুধুমাত্র মান আছে, তাই না? মান দিয়ে সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়, সেটাকে বলা হবে অদিক রাশি বা স্কেলার রাশি। ওকে, যেগুলো আমি বললাম, যেমন সময়, তারপরে তাপমাত্রা, এরপরে ভর, ঠিক আছে, এই সমস্ত বিষয়, এইগুলো হচ্ছে স্কেলার রাশি। অর্থাৎ যে রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য শুধু মানই যথেষ্ট, দিকের কোনো প্রয়োজন হয় না, সেটাকে বলা হবে স্কেলার রাশি। আচ্ছা, ভেক্টর রাশি কি? তাহলে ভেক্টর রাশি কি? যে রাশিকে প্রকাশ করার জন্য, সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মানেরও যেমন প্রয়োজন, দিকেরও তেমন প্রয়োজন। মানে দুইটাই প্রয়োজন, মানও প্রয়োজন এবং দিকও প্রয়োজন। এরকম যদি হয় তখন সেটাকে বলা হবে ভেক্টর রাশি। যেমন মনে করো যদি এরকম হয়, এটা মনে করো একটা রাস্তা, ঠিক আছে। রাস্তা আছে এখানে পশ্চিম দিক, এদিকে পশ্চিম দিক, এদিকে আছে পূর্ব দিক। ওকে, এখন মনে করো এটা হচ্ছে উত্তর দিক, এটা মনে করো দক্ষিণ দিক। ওকে, এখন এইখানে তুমি আসো মনে করো, আর এখানে হচ্ছে তোমার স্কুল, ঠিক আছে। এখানে মনে করো তোমার স্কুল। ওকে, স্কুল। এখন তোমাকে যদি এখান থেকে প্রশ্ন করা হয় যে তোমার স্কুল কোথায় অবস্থিত, তুমি যদি বলো যে আমার স্কুলটা রাস্তা থেকে 50 মিটার দূরে অবস্থিত। দেখো তুমি যদি বলো যে আমার স্কুলটা রাস্তা থেকে 50 মিটার দূরে অবস্থিত, তাহলে দেখো এখান থেকে 50 মিটার দূরে তো যে কোনো দিকে হতে পারে, তাই না? এইদিকে হতে পারে, এইদিকে হতে পারে, এইদিকে হতে পারে, এইদিকে, ইচ্ছামতো মানে যে কোনো দিকে তো হতে পারে। তাহলে তুমি যদি এই রাস্তা থেকে 50 মিটার দূরেই যাও, আমি যদি যাই, তাহলে কি আমি তোমার স্কুল খুঁজে পাবো না? কারণ এইখানে আমি যে কোনো দিকে পারে, আমি তো জানি না যে এই দিকে নাকি এইদিকে নাকি এইদিকে নাকি এইদিকে।
তাহলে দেখতে পাচ্ছি যে এখানে যে স্কুলের অবস্থান খুঁজে বের করার জন্য যেমন এই দৈর্ঘ্যটা জানা প্রয়োজন মিটার। আমি যদি বলি এখান থেকে যে শুধু দৈর্ঘ্য না বলে আমি যদি বললাম এবার মানে গতবার আমি বলছি যে মানের কথা, তাই না, 50 মিটার দূরে, দিক বলি নাই, তাহলে দিক না বললেও কিন্তু বের করা যাবে না স্কুলটা সহজে। আবার যদি বলি যে এখান থেকে যে উত্তর দিকে, আমি যদি বলি উত্তর দিকে কিন্তু কত মিটার দূরে সেটা যদি আমি না বলে দিই, এই উত্তর দিকে তো রাস্তা আরো আছে, আমি তো ইচ্ছা মতো চলে যেতে পারি, এখন কোথায় আছে এটা তো আমি বের করতে পারবো না। তার মানে এই স্কুলের অবস্থান নির্দেশ করার জন্য আমার দুইটা জিনিসের অবশ্যই প্রয়োজন, একটা হচ্ছে দিক এবং অন্যটি হচ্ছে মান। মানে মানেরও যেমন প্রয়োজন আবার দিকেরও তেমন প্রয়োজন। যেমন আমি যখনই বুঝবো যে এইখান থেকে আমার রাস্তা থেকে উত্তর দিকে 50 মিটার দূরে স্কুলটি অবস্থিত, তখন আমি দেখো আমি এখান থেকে রাস্তা থেকে এদিকে 50 মিটার দূরে চলে যাব উত্তর দিকে যাই আমি এইখানে অবস্থান করব, তখনই আমি স্কুলটা পেয়ে যাব। তাহলে এইভাবে যে রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মানেরও প্রয়োজন হয় দিকেরও প্রয়োজন হয়, সেই রাশিকে বলা হবে ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশির অন্য নাম হচ্ছে দিক রাশি বা সদিক রাশি। তাহলে ভেক্টর রাশি কাকে বলা হয়? যে রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মানেরও প্রয়োজন হয় এবং দিকেরও প্রয়োজন হয়, সেটাকে বলা হয় ভেক্টর রাশি। ওকে, তাহলে আমরা স্কেলার রাশি দেখলাম এবং ভেক্টর রাশি দেখলাম। ভেক্টর রাশির উদাহরণ যেমন সরণ, তারপরে বেগ, তারপরে হচ্ছে ত্বরণ, এগুলো আমরা পদার্থবিজ্ঞানের অধ্যায়ে পড়ছি যে সরণ, ত্বরণ, বেগ এগুলো কিন্তু ভেক্টর রাশি। আরো ভেক্টর রাশি আছে, ঠিক আছে। এই হচ্ছে স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। আমি আবার বলি, স্কেলার রাশি কোনগুলো? যে রাশিকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয়, দিকের কোনো প্রয়োজন হয় না, সেটাকে বলা হয় স্কেলার রাশি। এবং ভেক্টর রাশি কোনগুলো কাকে বলা হয়? যে রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মানেরও প্রয়োজন হয় এবং দিকেরও প্রয়োজন হয়। ওকে, এটাকে বলা হয় ভেক্টর রাশি। তাহলে এখন আমরা দেখবো যে কিভাবে একটা ভেক্টর রাশিকে প্রকাশ করা হয়, সেটা আমরা দেখবো। আমরা যে স্কুলের কথা বলেছিলাম, মনে করো এটা রাস্তা ছিল তোমার এখানে, এই বিন্দুতে তোমার মনে করো রাস্তা, ঠিক আছে, এই যে তোমার এই বিন্দুতে রাস্তা, আর স্কুলটা মনে করো বি বিন্দুতে। তাহলে তুমি কি করবা? এ থেকে যাত্রা শুরু করে বিতে চলে যাবা, ঠিক আছে, এ থেকে শুরু করে বিতে তুমি চলে যাবা। ওকে, তাহলে দেখো তোমার দিক কোন দিকে হবে? এ থেকে বি এর দিকে। তোমার দিক কিন্তু এ থেকে বি এর দিকে। এবং তোমার যে পথের দৈর্ঘ্যটা কত হবে? এ বি এর সমান। তার মানে এখান থেকে তুমি এইখানে গেলে, তাই না? তাহলে তুমি মোট কতটুকু পথ অতিক্রম করলে? এ বি এর সমান দৈর্ঘ্যের সমান পরিমাণ পথ অতিক্রম করলে। এবার তুমি যে এখান থেকে যাত্রা শুরু করলে, তাই না? তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এটা হচ্ছে তোমার আদি বিন্দু, যেখান থেকে তুমি যাত্রা শুরু করলে, তাই না? আদি বিন্দু। আর এইখানে যে তুমি শেষ করলে তোমার যাত্রা, তাহলে এটাকে কি বলা হয়? কি বলতে পারি আমরা? শেষ বিন্দু বলতে পারি, শেষ বিন্দু অথবা প্রান্ত বিন্দু। ওকে, তাহলে দেখো শেষ বিন্দু থেকে তোমার দিক হচ্ছে আদি বিন্দু থেকে শেষ বিন্দু এর দিকে। ওকে, তাহলে আমরা এরকম একটা চিহ্ন দিতে পারি, মানে এইরকম চিহ্ন। এইটা দিয়ে বোঝাচ্ছে যে তোমার অবস্থান ছিল এ বিন্দুতে এবং তোমার শেষ অবস্থান হলো বি বিন্দুতে, তাই না? এই যে ভেক্টরকে প্রকাশ করার জন্য আদি বিন্দু এবং শেষ বিন্দু এরকম লিখে এর উপরে এরকম একটা তীর চিহ্ন দেওয়া হলে সেটাকে বলা হয়, সেটাকে প্রকাশ করা হয় একটা ভেক্টর চিহ্ন। মানে এটা একটা ভেক্টর রাশি, এটাই প্রকাশ করা হয়। তাহলে ভেক্টর রাশিকে কিভাবে প্রকাশ করা হয়? এরকম তীর চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। অন্যভাবেও প্রকাশ করা যায়, যেমন মনে করো এ যদি একটা ভেক্টর রাশি হয়, তাহলে এর উপরে এরকম তীর চিহ্ন দিয়ে প্রকাশ করা যায়, এটা নিচেও এরকম দাগ দিয়ে প্রকাশ করা যায়, আরো কয়েকভাবে প্রকাশ করা যায়। এই দুইভাবে আছে মেন, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম যে রাশি কাকে বলা হয়, স্কেলার রাশি কি, ভেক্টর রাশি কি। স্কেলার রাশি দিকের প্রয়োজন হয় না, ভেক্টর রাশির দিকের প্রয়োজন হয়। আর এই ভেক্টর রাশিকে কিভাবে প্রকাশ করা হয়। ওকে, এখন আমরা যেটা দেখব যে এই দেখো এখানে কিন্তু এটা আদি বিন্দু, তাই না? আদি বিন্দু এবং এই বি বিন্দুটা হচ্ছে শেষ বিন্দু। ওকে, শেষ বিন্দু। ওকে, এখন আমরা দেখবো যে ভেক্টরের মান কত, ভেক্টর রাশির মান কিভাবে আমরা বের করতে পারি। ঠিক আছে, মনে করো একটা যদি এ বি মনে করো একটা ভেক্টর রাশি, এটা কিন্তু কিভাবে প্রকাশ করলাম, তাই না? আমরা প্রকাশ করলাম ভেক্টর রাশিকে প্রকাশ। তাহলে ভেক্টর রাশিকে কিভাবে প্রকাশ করা হয়? উপরে তীর চিহ্ন দিয়ে ভেক্টর রাশিকে প্রকাশ করা যায়, নিচে এরকম দাগ দিয়েও প্রকাশ করা যায়, উপরেও এরকম দাগ দিয়ে প্রকাশ করা যায়, ঠিক আছে, ভেক্টর রাশিকে। আবার এখন দেখো এইটা যদি একটা ভেক্টর রাশি হয় এবি যদি একটা ভেক্টর রাশি হয়, এই ভেক্টর রাশির মান কত হবে? আমরা এখন মান বের করব। মান বলতে কি, আমরা আসলে ওইটার দৈর্ঘ্যটা, ঠিক আছে, এই যে এখান থেকে এটা দৈর্ঘ্য কিন্তু স্কেলার রাশি, তাই না?
ওইটা শুধুমাত্র দৈর্ঘ্যটা মানটা কত হবে, ভেক্টর একটা ভেক্টর রাশি দেওয়া থাকলে সেটার মান কিভাবে আমরা বের করতে পারি সেটা আমরা দেখবো। দেখো এ বি একটা ভেক্টর রাশি ছিল, উপরে এরকম ভেক্টর চিহ্ন ছিল, এটার মান যদি বলা হয় তাহলে এই দুই পাশে আমরা এরকম মডুলাস চিহ্ন দিয়ে দেবো। এই চিহ্নটা দিলে কি হবে, এটা শুধুমাত্র মানটাই প্রকাশ করা হবে, ঠিক আছে, এটা কত মান এটাই দেখাবে, দিক থেকে এটা দেখাবে না। এই তীর চিহ্ন এবং মডুলাস কিন্তু কাটাকাটি যে আমরা এ বিও লিখতে পারি, ঠিক আছে। তাহলে এই ভেক্টর রাশিকে ভেক্টর রাশির মান প্রকাশ করার জন্য এটাও ব্যবহার করতে পারি, আবার এইভাবেও আমরা লিখতে পারি, কোনো ভেক্টর চিহ্ন না দিয়ে এইভাবে আমরা লিখতে পারি। তাহলে এই ছিল আমাদের হচ্ছে ভেক্টর রাশিকে কিভাবে প্রকাশ করা যায়, ঠিক আছে, এবং কিভাবে ভেক্টর রাশির মান বের করা যায়। এখন আমরা যেটা দেখব সেটি হচ্ছে ধারক। ধারক কাকে বলা হয়, ঠিক আছে। তোমাদের যদি কোনো বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে, আমি পরবর্তীতে ইনশাআল্লাহ অ্যানসার দেওয়ার চেষ্টা করব। আমরা এই সমতুল্য ভেক্টরে দুইটা ক্লাস করব, একটাতে আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব শুধুমাত্র থিওরি, এবং পরে যে দ্বিতীয় যে লেকচারটা আমরা করব সেটা শুধুমাত্র ম্যাথমেটিক্যাল টার্ম থাকবে আর কি, গাণিতিক সমস্যা সমাধান করা থাকবে, ঠিক আছে। কারো সমস্যা থাকলে অবশ্যই এখানে বলবে, আমি পরে ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করব। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে পরবর্তীতে আমরা কোনো ভিডিও আপলোড করলে তোমরা এটা দেখতে পারো, ওকে। পরে যে বিষয়টি সেটি হচ্ছে ধারক। দেখো ধারক, ধারক বা ধারক রেখা, ধারক রেখা। আচ্ছা, ধারক বলতে আমরা এমনি কি বুঝি, স্বাভাবিকভাবে আমরা বুঝতেই পারছি ধারক মানে যেটা ধারণ করে, তাই না, যেটা কোনো কিছু ধারণ করে রাখে সেটাকে আমরা ধারক বলি। দেখো বিষয়টি হচ্ছে এরকম, মনে করো তোমার একটা রাস্তা আছে, অনেক বড় একটা রাস্তা, এখান থেকে শুরু করে এরকম সরল রেখার মতো, ঠিক আছে, মানে একটা রাস্তা আছে, তোমার বাসা মনে করো এই বিন্দুতে, মনে করো সিডি একটা রাস্তা, ঠিক আছে, এই যে একটা দৈর্ঘ্য দেখালাম আমি, সিডি থেকে সি থেকে ডি একটা দৈর্ঘ্য, আর তোমার বাসা আছে এই বিন্দুতে, এতে রাস্তার এই যে এখানে এই পাশে এতে। এবার তোমার স্কুলটা মনে করো বি বিন্দুতে, তখন তুমি কি করবা, এ থেকে ঠিক বিতে তুমি যাবা, তোমার স্কুলে গেলে এ থেকে যাত্রা শুরু করলে বাড়ি থেকে, এবার তোমার স্কুলটা হচ্ছে বি বিন্দুতে, তাই না। তাহলে তোমার যদি ভেক্টরের কথা আমি বলি, তোমার ক্ষেত্রে ভেক্টর কত হবে, এ বি, এই যে এ বিটা হচ্ছে ভেক্টর, তুমি যে যতটুকু পথ অতিক্রম করলে, তাই না, তোমার যতটুকু সরণ হলো এ বি, ওকে। এখন দেখো আমরা যদি বলি যে এ বি যে রেখাটা বা এ বি যে ভেক্টরটা কার উপরে অবস্থিত, মানে কোন রেখার উপরে অবস্থিত বা কোন রেখা এদেরকে ধারণ করে রাখছে, তাহলে তুমি বলবা যে এই সিডি রেখা, সিডি যে রাস্তাটা, তাই না, এই সিডি রাস্তার উপরে তো এ বি রাস্তা, এ বি অংশটাও ওর উপরে অবস্থিত, তাই না। তাহলে দেখো আমরা বলতে পারি এই সিডি যে রেখাটা, এই রেখার একটা অংশ না এবি যে ভেক্টরটা বা এবি যে এবিটা, এবি কিন্তু সিডির একটা অংশ না, সিডি তো অনেক বড় একটা সরলরেখা, আর এবি হচ্ছে তার একটা সামান্য একটা অংশ, তাহলে আমরা বলতে পারি না যে এবি হলো সিডি এর একটা অংশ, ঠিক না। তার মানে বড় যে সিডি যে রেখাটা, এই সিডি রেখা একটা সামান্য অংশ হচ্ছে এবি। এরকম যদি হয় যে ভেক্টর যে অসীম সরলরেখার অংশ বিশেষ, ভেক্টর কি বলতে পারি, ভেক্টর যে অসীম রেখার অংশ বিশেষ, তাই না, অংশ বিশেষ তাকে কি বলা হয়, অংশ বিশেষ, তাকে বলা হবে ধারক বা ধারক রেখা। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে সিডি হচ্ছে একটা সরল রেখা, অনেক বড় একটা সরল রেখা, এবং এবি হচ্ছে তার একটা অংশ। তাহলে আমরা বলতে পারি যে এবি ভেক্টর বা এবি এর যে উপরে ভেক্টর চিহ্ন আছে, তার এবি এর ধারক রেখা বা ধারক, এবি এর ধারক কত হবে, সিডি। তার মানে সিডি হলো এবি এর ধারক, ওকে। এখন অনেক সময় কি হতে পারে, দেখো মনে করো এ থেকে যাত্রা শুরু করলাম, বিতে যে শেষ হলো, তাই না। এটা মনে করো এখানে যে এইখানে যে পথটা বা এখানে যে ধারক, এই রেখার ধারক কত হবে, যদি ওই রেখাটা মানে যে সরল রেখার কথা আমরা বললাম, যে অসীম যে সরল রেখা, ওই সরল রেখাটাই যদি এখন পুরাটাই একটা ভেক্টর হয়ে যায়, তাই না, তখন তার ধারকও কিন্তু এটাই হবে। মানে এই ক্ষেত্রে এবিটা তো পুরো অংশ, পুরা যে পুরা রেখাকেই কিন্তু অবস্থান করে আছে, তাই না। তাহলে আমরা বলতে পারি যে এবি এর ধারক কোনটা হবে, এবি এর ধারক হবে এবি, ওকে। এই হচ্ছে ধারক। তাহলে ধারক কাকে বলা হয়, ধারক হচ্ছে
ভেক্টর, কোনো একটা ভেক্টর যে অসীম সরল রেখার অংশ বিশেষ, সেটাকে বলা হয় ধারক বা ধারক রেখা। ওকে, এই হচ্ছে ধারক বা ধারক রেখা। এখন আমরা দেখবো যে এই যে সমতুল্য ভেক্টর, এই অধ্যায়ের নাম কেন ভেক্টর না দিয়ে বা ভেক্টর রাশি না দিয়ে কেন সমতুল্য ভেক্টর দেওয়া হলো, তাই না? তাহলে আমরা এখন দেখি যে সমতুল্য ভেক্টর বলতে আসলে কি বোঝায়। ঠিক আছে, সমতুল্য ভেক্টর কেন এই অধ্যায়টার নাম সমতুল্য ভেক্টর দেওয়া হলো, কেন ভেক্টর দেওয়া হলো না বা ভেক্টর রাশি দেওয়া হলো না, তাই না? এখন দেখো সমতুল্য ভেক্টর আমরা এখান থেকে দেখতেই পাচ্ছি যে এইখানে সমতলীয়, সম মানে কি একই, আর তল মানে যে সারফেসটা, তার মানে এখানে যে তল থাকবে এটা কিন্তু একই তলে থাকবে। যে ভেক্টর গুলো থাকবে দুই বা ততোধিক ভেক্টর যদি একই সমতলে থাকে, দেখো এই যে আমাদের যে বোর্ডটা, হোয়াইট বোর্ডটা, এটাকে যদি আমি একটা তল কল্পনা করি বা তল হিসেবে ধরি, তাহলে দেখো এখানে একটা ভেক্টর, এইদিকে একটা ভেক্টর গেল এ বি, ঠিক আছে, এ বি ভেক্টর, আবার আরেকটা ভেক্টর আছে এইদিকে গেল, ঠিক আছে, সিডি ভেক্টর মনে করো, অন্য একটা ভেক্টর এদিকে গেল। এরকম যদি হয় দুই বা ততোধিক ভেক্টর যদি একই তলে থাকে, দেখো এরা কিন্তু সবই একই তলে রয়েছে, তাই না? এরকম যদি থাকে, একই তলে যদি থাকে, তখন সেটাকে বলা হবে সমতুল্য ভেক্টর। দেখো এই যে আমার একটা ডাস্টার, এর দিক মনে করো এই যে এ থেকে বি এর দিকে, তাই না? এই যে আরেকটা পেন, এখানে এর দিক যদি এরকম হয়, এখানে ইএফ এর দিক হলো মনে করো, তাহলে এদেরকে বলা হবে সমতুল্য ভেক্টর। কিন্তু যদি এর দিক যদি এই দিকে হয়, এরকম এইদিকে হয়, বা অথবা ওই নিচের দিকে হয়, অথবা অন্য কোনো দিকে হয়, তাহলে কিন্তু একে আর সমতুল্য ভেক্টর বলা যাবে না, তাই না? এটা নিয়ে কিন্তু ইন্টারে আলোচনা করা আছে এই বিষয়ে। এখন আমরা এই অধ্যায় শুধুমাত্র এই একই তলে থাকবে, এরকম থাকলে একই তলে থাকবে, কিন্তু এরকম আশা মানে অন্য কোনো তলে যাইতে পারবে না। এই জন্য দুই বা ততোধিক ভেক্টরের যদি তল একই হয়, একই তলে যদি অবস্থান করে, তখন এটাকে বলা হয় সমতুল্য ভেক্টর। ঠিক আছে, তাহলে সমতুল্য ভেক্টর কাকে বলা হয়? দুই বা ততোধিক, দুই বা ততোধিক, ঠিক আছে, ভেক্টর যদি একই সমতলে থাকে বা একই তলে থাকে, একই তলে অবস্থান করে, তাই না? অবস্থান করে, তখন এটাকে কি বলা হয়? সমতুল্য ভেক্টর। ওকে, এই অধ্যায়ে যে আলোচনা করা হয়েছে যে ভেক্টর গুলো নিয়ে, সেটা কিন্তু একই তলে অবস্থান করতেছে, এজন্য এদেরকে বলা হয় সমতুল্য ভেক্টর। এই চ্যাপ্টারটার নাম দেওয়া হয়েছে সমতুল্য ভেক্টর। আচ্ছা, পরের যে বিষয় আমরা এখন যে আলোচনা করব, এটা নিয়ে একটু দেখতে হবে, খুবই ইম্পর্টেন্ট জিনিস বা ইম্পর্টেন্ট বিষয়, সেটি হচ্ছে দেখো সমান ভেক্টর। সমান ভেক্টর, এই যে আমরা যে আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছি, এটা কিন্তু সবগুলোই লাগবে, এমসিকিউর জন্য লাগবে এবং সিকিউর জন্য লাগবে। যে ম্যাথ আমরা করব, যে গাণিতিক সমস্যা সমাধান করব, এটার জন্য কিন্তু অবশ্যই এগুলো লাগবে। এগুলো কিন্তু খুবই সুন্দর, মানে খুবই মনোযোগ দিয়ে এগুলো পড়তে হবে এবং বুঝতে হবে। ঠিক আছে, এখন দেখো এখানে বলা হয়েছে সমান ভেক্টর। আচ্ছা, সমান ভেক্টর বলতে কি বোঝানো হয়েছে? মনে করো এ বি ও সিডি, এই দুইটা ভেক্টর, ঠিক আছে, এই দুইটা ভেক্টর যদি সমান হতে হয়, সমান বলতে কি এরকম, যদি এরকম হয় এ বি ভেক্টর সমান সিডি ভেক্টর, তাহলে তাকে তিনটা শর্ত অবশ্যই মানতে হবে, তাই না? তাহলে প্রথম শর্ত কি হবে? দেখো দুইটা ভেক্টর এ বি এবং সিডি, এটা যদি সমান হয়, এরকম যদি সমান হয়, তাহলে তাকে তিনটা শর্ত মানতেই হবে। শর্ত নাম্বার 1 হচ্ছে মান সমান হতে হবে, মান সমান হতে হবে। ওকে, দেখো মান যদি সমান হয়, মান সমান মানে কি? দেখো এ বি ভেক্টর এর মান কত হবে? মডুলাস চিহ্ন দিয়ে এরকম আমরা জানি। আবার সিডি ভেক্টরের মান কত হবে? সিডি এরকম মডুলাস চিহ্ন দিয়ে, অথবা এরকম হতে পারে এ বি সমান সিডি। যদি এরা সমান ভেক্টর হয়, তাহলে তাদের মান অবশ্যই কি হবে? সমান হবে। এরপরে যে শর্ত, 1 নম্বর শর্ত হচ্ছে মান সমান হতে হবে। 2 নম্বর শর্ত ধারক রেখা। দেখো ধারক বা ধারক রেখা, ঠিক আছে, ধারক রেখা একই হতে হবে, একই হবে। আচ্ছা, একই হবে। যদি একই না হয় তাহলে কি হবে? আরো দুইটা অপশন আছে, কিন্তু যদি একই না হয়, একই হতে হবে, আর যদি একই না হয় তাহলে অবশ্যই কি হবে? সমান্তরাল হতে হবে, সমান্তরাল। এখন যদি সমান্তরালও না হয়, আমরা এগুলো দেখবো যে একই হলে কিরকম হবে, সমান্তরাল হলে কিরকম হবে। যদি একই না হয় তাহলে কি হবে? একই যদি না হয়, কিন্তু দেখা যাচ্ছে ভেক্টর দুইটা সমান হয়ে গেছে,
তখন তুমি কি বলবা, দেখ এইখানে একইও হয় নাই আবার সমান্তরালও হয় নাই, সবগুলো কিন্তু একসাথে হবে না। হয় যদি একই হয় তাহলে ধারক রেখা একই হবে, অন্য দুইটা অপশন কিন্তু বাদ যাবে। আবার যদি সমান্তরাল হয় সেটা কিন্তু একই ভেক্টর মানে একই ধারক রেখা হবে না। আর যদি এই দুইটার ভিতর কোনোটাই না হয় তাহলে বুঝতে হবে যে ওই দুইটা ভেক্টর আসলে শূন্য ভেক্টর, তাই না? কি মনে করতে হবে, শূন্য ভেক্টর। শূন্য ভেক্টর কি এটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। শূন্য ভেক্টর আছে যে ভেক্টরের মান শূন্য এবং যার কোনো দিক নির্ণয় করা যায় না, ঠিক আছে, একে বলা হয় শূন্য ভেক্টর। তাহলে দেখো 2 নম্বর শর্ত হচ্ছে ধারক রেখা একই হতে হবে, সমান্তরাল হতে হবে, অথবা যদি এই দুইটার ভিতর কোনোটা না হয় তাহলে তুমি বুঝবে কি এই দুইটা ভেক্টর যেহেতু সমান হয়ে গেছে, তার মানে দুইটা ভেক্টরের মান সমান। তার মানে সমান যদি হয় তাহলে কি হবে, শূন্য। প্রথম ভেক্টরের মানও শূন্য, দ্বিতীয় ভেক্টরের মান শূন্য, তাহলে তার কোনো দিক থাকলো না, তাই না, ধারক রেখা থাকলো না। দেখো একই যদি হয় তার মানে কি, দেখো এ বি একটা ভেক্টর, এ থেকে মনে করো তার দিকটা হচ্ছে এ থেকে বি এর দিকে, এ বি ভেক্টর, এ বি ভেক্টরের কত হবে, ধারক রেখা কত হবে, এ বি। আর অন্য আরেকটা ভেক্টর ছিল সিডি, তাই না? যদি এদের ধারক রেখা একই হয়, এই যে একই কথা বলতেছি, তার মানে কি এই রেখার উপরেই এই যে সরল রেখা, এই সরল রেখার উপরেই একটা সরল রেখার উপরেই দুইটা ভেক্টর থাকবে। তার মানে কি, দেখো আমি যদি এই বোর্ডটাকে একটা ধারক রেখা কল্পনা করি, ধারক রেখা ধরি, তাহলে এখানে যে ডাস্টারটা আছে এটা মনে করো একটা ভেক্টর, এবি ভেক্টর। এই ভেক্টরের উপরেই মনে করো এই কলমটা, এটা মনে করো সিডি ভেক্টর, ঠিক আছে? তাহলে এটা আসলে বোঝা যাবে না যে এই একই ভেক্টরের উপর আরেকটা ভেক্টর রয়েছে, একটা ভেক্টরের উপরে আরেকটা ভেক্টর থাকবে, মানে একই ধারক রেখার উপরে দুইটা ভেক্টর থাকবে। এরকম যদি হয় তখন আমরা বলতে পারি যে ধারক রেখার এখানে যে ধারক রেখা দুইটা ভেক্টরের জন্যই কিন্তু সমান, তাই না? এবার যদি সমান্তরাল বলি, দেখো আমরা সমান্তরাল তো বুঝতেই পারতেছি যে সমান্তরাল কিরকম হবে, এই এবি ধারক রেখা এরকম হবে এবং সিডি হবে সমান্তরাল, এরকম সমান্তরালে থাকবে, ঠিক আছে? সমান দূরত্ব বজায় রেখে যদি এরকম চলে তখন আমরা এটা কি বলি, সমান্তরাল। দেখো এবি সমান্তরাল সিডি ধারক রেখা, তাহলে আমরা দুইটা জিনিস দেখলাম যে ধারক রেখা একই হবে, আর যদি একই না হয় তাহলে কি হবে, এরকম সমান্তরাল হতে হবে, ঠিক আছে? এইবার যদি সমান্তরাল না হয় এবং একইও যদি না হয় তাহলে বুঝতে হবে কি ওই দুইটা ভেক্টর আসলে শূন্য ভেক্টর। শূন্য ভেক্টর যার কোনো মান নাই এবং যার কোনো দিক নাই, ধারক রেখাও নাই, তাই না? তাহলে বুঝতে হবে এরকম, যদি এরকম থাকে, যদি এইভাবে এবি মনে করো এবি সিডি এরকম পরস্পর ছেদি সরল রেখা, এদের ধারক রেখা কি হয়ে যাবে, মনে করো শূন্য হয়ে যাবে। এটা আমরা পরে দেখবো, ঠিক আছে? শূন্য ভেক্টর যদি হয় তাহলেও কি হতে হবে, সমান হতে পারে। এরপরে যে বিষয়টি বা 3 নম্বর যে শর্তটা, সেটা হচ্ছে এদের দিক, দুইটা ভেক্টরের দিক কিন্তু অবশ্যই একই দিকে হতে হবে, ঠিক আছে? দিক কি হবে, দিক একই দিকে হবে, একই দিকে হবে। ওকে, দেখো এ বি এর দিক কোন দিকে হবে, এ থেকে বি এর দিকে যদি হয়, এবং সিডি এর ধারক সিডি এর দিক কোন দিকে হবে, সি থেকে ডি কে একই দিকে হতে হবে। যদি একই দিকে হয় তাহলে এই যে তিনটা শর্ত যখন ফুলফিল একদম 100% মানবে, তখন আমরা সেটাকে এই দুইটা ভেক্টরকে আমরা কেবলমাত্র শুধুমাত্র তখনই সমান ভেক্টর বলতে পারবো। আর যদি এই দুইটা ভেক্টর, এই তিনটা শর্ত যদি কোনোটা না মানে বা কোনো একটা যদি না মানে, তাহলে সেটা কিন্তু আর সমান ভেক্টর থাকবে না, অন্য ভেক্টর হতে পারে, ঠিক আছে? এখন আমরা তিনটা শর্তই দেখলাম, এইবারে যেটা দেখবো বিপরীত ভেক্টর। দেখো আমরা সমান ভেক্টর দেখলাম, এখন দেখবো বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টর, দেখো বিপরীত ভেক্টর কাকে বলা হয়? ওকে, বিপরীত ভেক্টর বলা হয় যে এই তিনটা শর্ত কিন্তু এরও কিন্তু তিনটা শর্ত থাকবে, এই 1 নম্বর শর্ত এবং 2 নম্বর শর্ত হুবহু সেম থাকবে, কিন্তু এখানে দিকটা হবে, দিক একই দিকে হবে না, ঠিক আছে? এখানে হবে বিপরীত দিকে, বিপরীত বিপরীত। তার মানে দিকটা যদি বিপরীত দিকে হয়, দেখো এ বি এর দিক এ থেকে বি এর দিকে, আর এই সিডির দিক সিডি এর দিক মনে করো ডি থেকে সি এর দিকে, এরকম যদি উল্টা হয় তখন এটাকে আমরা বলবো, বা এখান থেকে মনে করো এখানে ডি এখানে মনে করো সি, এরকম যদি উল্টা হয় তখন এটাকে বলা হবে বিপরীত ভেক্টর। তাহলে আমরা সমান ভেক্টর দেখলাম, বিপরীত ভেক্টর দেখলাম, তাই না? সমান ভেক্টরের তিনটা শর্ত আছে, বিপরীত ভেক্টরেও কিন্তু তিনটা শর্ত আছে, এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? আমরা সমান ভেক্টর দেখলাম এবং বিপরীত ভেক্টর দেখলাম। এখন যেটা আমরা দেখব সেটা হচ্ছে ত্রিভুজের যোগের বিধি। ত্রিভুজের যোগের বিধি। ওকে, দেখো
ত্রিভুজের যোগের বিধি মানে কি, বা ত্রিভুজ বিধি, ঠিক আছে, ভেক্টর যোগে ত্রিভুজ বিধি বা ত্রিভুজের যোগের বিধি, ঠিক আছে, ভেক্টর যোগে ত্রিভুজ বিধি। যদি আরো সুন্দর করে লিখি তাহলে এরকম হতে পারে যে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি, ত্রিভুজ বিধি। ওকে, এখন আমরা দেখি ভেক্টর যোগের ত্রিভুজ বিধিটা কেমন। মনে করো তোমার বাসা হচ্ছে এ বিন্দুতে, এতে তোমার বাসা, ঠিক আছে, এখান থেকে তোমার স্কুল মনে করো বি বিন্দুতে, আমরা ভেক্টর চিহ্ন দিয়ে দিলাম এ থেকে বি এর দিকে। এখন তোমার স্কুল মনে করো তোমার স্কুল ছুটি হয়ে গেল, ঠিক আছে, তুমি তো তোমার বাসা আছে এতে, তোমার স্কুল হচ্ছে বি বিন্দুতে, তুমি যখন ছুটি হয়ে যাবে তোমার চলে আসা উচিত এতে, আবার চলে আসা উচিত, কিন্তু মনে করো তুমি সেখান থেকে তুমি খেলার মাঠে খেলতে গেলে, ঠিক আছে, সি বিন্দুতে গেলে, ঠিক আছে, তাহলে তুমি এ থেকে বিতে গেলে, তারপরে বি থেকে সিতে গেলে। ওকে, এখন মনে করো তুমি তোমার খেলার মাঠে খেলতেছো, অনেক সন্ধ্যা হয়ে গেছে, তুমি বাসায় যাও নাই। এখন কেউ যদি জানে যে তুমি আসলে এই খেলার মাঠে খেলতেছো, স্কুল থেকে তুমি খেলতে গেছো, তখন কি করবে, কেউ যদি জানে যে তুমি আসলে সিতে আসো, তখন সে কি করবে, এইখানে স্কুলে না যে সরাসরি কিন্তু তিনি কি করবে, তোমাকে খুঁজতে এই সি বিন্দুতে চলে যাবে, তাই না? তাহলে দেখো এখান থেকে আমরা ত্রিভুজের যে তিনটা বাহু আছে, দেখো এই তিনটা বাহুর যে কোনো দুইটা বাহুর দিক কিন্তু একই দিকে হবে, এরকম, ঠিক আছে। এবং অন্যটি দেখো তুমি ছিলে কোথায়, এ থেকে বিতে গেলে, তোমার দূরত্বগুলো যদি আমি যোগ করে দিই, এ থেকে প্রথমে বিতে গেলে, তারপরে বি থেকে কোথায় গেলে সিতে, তাই না? এখন দেখো তাহলে তোমার আলটিমেটলি তোমার অবস্থান কোথায় আছে, এ থেকে সিতে, তোমার অবস্থান বাড়ি থেকে কোথায়, এ থেকে সিতে, তাই না? আমরা এরকম লিখি যে তোমার অবস্থান আছে এসি। ওকে, এখন দেখো এটা আমরা কিভাবে দেখতে পারি, দেখো এই প্রথম ভেক্টরের যে প্রথম বিন্দু, শেষ ভেক্টরের শেষ বিন্দু, তাই না? প্রথম ভেক্টরের প্রথম বিন্দু কোনটা, এ, এবং শেষ ভেক্টরের শেষ বিন্দু কোনটা, এটা হচ্ছে সি। দেখো তাহলে এ সি, দেখছো, এ থেকে সি, এটা হলো যে ভেক্টর হবে, সেটাই হবে তোমার দুইটা ভেক্টরের যোগফল, তাই না? তাহলে আমরা আসলে বলতে পারি যে কোন ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু, দেখো একটা সন্নিহিত বাহু যদি একই ক্রমে, দেখো একই ক্রমে একই দিকে দিক প্রকাশ করে, তাই না, নির্দেশ করে, তাহলে মানে দুইটা ভেক্টর যদি নির্দেশ করে, তাহলে তাদের দিক কোন দিকে হবে, তাহলে তাদের তৃতীয় যে বাহুটা থাকবে এসি, সেটা হচ্ছে এই দুইটার যোগফলকে নির্দেশ করবে, মানে লব্ধির দিক এবং মান নির্দেশ করবে, এই যে তৃতীয় যে বাহুটা হবে সেটা, ঠিক আছে। এরকম ভাবে এইভাবে আমরা আরো সংক্ষেপে বলতে পারি যে দুইটা ভেক্টরের যোগফলের ক্ষেত্রে, দেখো এটা কিন্তু দুইটা ভেক্টরের যোগফলের ক্ষেত্রে প্রথম ভেক্টরের প্রথম বিন্দু, তাই না, এটা কি প্রথম ভেক্টরের আদি বিন্দু বলতে পারি, আদি বিন্দু, এবার এবং শেষ ভেক্টরে এটা কিন্তু শেষ বিন্দু না, শেষ ভেক্টরের শেষ বিন্দু, এই দেখো প্রথম ভেক্টরের প্রথম বিন্দু কে ছিল, এ, শেষ ভেক্টরের শেষ বিন্দু মানে দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দু কোনটা ছিল, সি। এই দুটা দেখো এসি দ্বারা গঠিত যে ভেক্টর হবে, এই দুটা দিয়ে যে গঠিত যে ভেক্টর হবে, সেইটাই হবে কি এই দুইটা ভেক্টরের যোগফল, এবং দিক কোন দিকে হবে, প্রথম ভেক্টর থেকে একদম শেষ ভেক্টরের দিকে, তাই না, এ থেকে সি এর দিকে, ঠিক আছে। এটা হলো তোমার ভেক্টর যোগে ত্রিভুজ বিধি, ঠিক আছে, ভেক্টর যোগে ত্রিভুজ বিধি। তাহলে বিধিটা কি, কোন ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু যদি একই ক্রমে দুটি একই ধরনের ভেক্টরকে নির্দেশ করে, তাহলে ত্রিভুজের তৃতীয় যে বাহুটা থাকবে বিপরীত ক্রমে ভেক্টরদের লব্ধির মান এবং দিক সেটাই নির্দেশ করবে, তাই না। এই দুটো আছে একই রকম ভেক্টরকে প্রকাশ করতেছে, এবি, এই যে এবি বাহু এবং বিসি বাহু, তাই না। এই দুটা যোগফল কোনটা হবে, যে তৃতীয় যে বাহুটা থাকবে এসি বাহু, ওই বাহুটা বিপরীত ক্রমে, দেখো এই দুইটার দিক কিন্তু একই দিকে, তাই না, এটার দিক এইদিকে, এই যে দুইটার দিকই কিন্তু একই দিকে, আবার এটার দিক কিন্তু এর সাথে বিপরীত দিকে, এটার দিক কিন্তু আমরা বলতে পারি এই দিকে, ঠিক আছে। এটাকে বলা বিপরীত ক্রমে এই দুইটা ভেক্টরের কি লব্ধির মান এবং দিক নির্দেশ করতেছে, ঠিক আছে। একই ভাবে এরকম ভাবে আমরা কিন্তু অনেকগুলো যদি বহুভুজ হয়, তাই না, ভেক্টর যোগের বহুভুজ বিধি। এখন দেখি বহুভুজ মানে অনেকগুলো ভুজ থাকবে, তাই না, অনেকগুলো বাহু থাকবে, বহুভুজ বিধি। দেখো যদি অনেকগুলো বাহু থাকে, এখানে যদি অনেকগুলো বাহু থাকে, যেরকম এ থেকে বি এর দিকে একটা বাহু থাকবে, এবার বি থেকে যদি সি এর দিকে যদি আর এই প্রথম বাহু, এটা হচ্ছে প্রথম বাহু, দ্বিতীয় বাহু, এরপর আরো যদি আরেকটা বাহু যদি মনে করো সি ডি এরকম যোগ করে দিলাম, যতগুলো বাহু থাকবে, তাই না, সবগুলোকে আমি যোগ করে দিলাম,
এবার লাস্টে আসলো আমার ই বিন্দু, ঠিক আছে, ই বাহু, এখানে আমি লাস্টে অবস্থান করলাম। এইভাবে যদি সবগুলো যদি একই দিক, মানে সবগুলো ভেক্টর যদি একই দিকে প্রকাশ করা হয়, তাই না, একই দিক যদি একই দিকে যদি এরকম থাকে, একটা ভেক্টরের শেষ সাথে অন্য ভেক্টরের প্রথম, মানে এই যে দ্বিতীয় ভেক্টরটা দেখো, দ্বিতীয় ভেক্টর কিন্তু প্রথম ভেক্টরের শেষ বিন্দুর সাথে কি আছে, মিলিত আছে। তারপরে যে ভেক্টরটা তার আগের ভেক্টরের এই প্রথম বিন্দুর সাথে মিলিত আছে, এইভাবে যদি থাকে, এবং এই ভেক্টরগুলোর, এই সবগুলো যে ভেক্টরগুলোর যোগফল বা সবগুলো ভেক্টরগুলোর লব্ধি কত হবে, প্রথম থেকে এইরকম, প্রথম ভেক্টর ছিল এ এবং শেষ ভেক্টর হচ্ছে ই, এই দুইটা ভেক্টরের দ্বারা গঠিত ভেক্টরের দিক, মানে বিপরীত ক্রমে এদের কি করলো, লব্ধির দিক এবং মান প্রকাশ করা হলো। ওকে, পরেরটা দেখি আমরা। যদি আমরা এরকম, আমরা এখান থেকে কিভাবে লিখতে পারি দেখো, এ বি যোগ বিসি যোগ সিডি যোগ ডি ই। ওকে, দেখো এটা যোগফল কত হবে, দেখো এর যোগফল হবে প্রথম ভেক্টরের, দেখো প্রথম ভেক্টর ছিল এটা, প্রথম ভেক্টরের আদি বিন্দু এবং শেষ ভেক্টরের শেষ বিন্দু দ্বারা গঠিত ভেক্টরের সমান। ওকে, দেখো তাহলে এই প্রথম ভেক্টর একদম প্রথম বাহু, প্রথম ভেক্টরের প্রথম বিন্দু কে ছিল এ, একদম যে লাস্টে যে ছিল, লাস্ট কে ছিল ই, এই যে ডি ই, এর শেষ বিন্দু কোনটা, ই, তাহলে এ এবং ই, এ ই, এইটাই হবে কি এই ভেক্টরগুলোর যোগফলের সমান বা লব্ধির মান এবং দিক প্রকাশ করবে কিন্তু বিপরীত দিকেই হচ্ছে, তাই না, এই সবগুলোর দিকে যে দিকে হবে এই ভেক্টর দিক কিন্তু বিপরীত দিকে হবে, বিপরীত দিকে থেকে এদের ভেক্টরের মান এবং দিক প্রকাশ করতেছে, ঠিক আছে। আচ্ছা, এটা ছিল ভেক্টর যোগের বহুভুজ বিধি, এর আগে আমরা ত্রিভুজ বিধি দেখলাম, তাই না। এবার যেটা দেখবো ভেক্টরের বিয়োগ দেখবো আমরা, ভেক্টরের বিয়োগ। ওকে, ভেক্টরের বিয়োগ, দেখো আমরা যে ত্রিভুজটা দেখেছিলাম, আমরা একটা ত্রিভুজ বিধি দেখছিলাম, এখানে ছিল এ, এখানে ছিল বি, দিক ছিল কিন্তু এ থেকে বি এর দিকে, তাই না। এরপরে তারপরে ছিল বি থেকে সি এর দিকে, আর এটা ছিল এরকম এসি। এখান থেকে আমরা কি লিখেছিলাম বলতো, এ বি যোগ কত, বিসি সমান এসি, তাই না, এসি। এখন দেখো এইখান থেকে যদি আমরা লিখি বিসি, বিসিটা কত হবে, এটার এই পাশে যদি নিয়ে যাই, এই বিয়োগ করে দিলাম এ বি, ঠিক আছে, বিসি সমান হবে এসি মাইনাস এ বি। তাহলে দেখো এইটা, এই যে বিসিটা কিরকম হলো, দ্বিতীয় ভেক্টরে, মানে দুইটা ভেক্টরের বিয়োগের ক্ষেত্রে দ্বিতীয় যে ভেক্টর থাকবে, দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দু, দেখো দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দু কোনটা, বি, আর প্রথম ভেক্টরের শেষ বিন্দু কত, সি। তাহলে দেখো দুইটা ভেক্টরের যোগফলের ক্ষেত্রে, দুইটা মানে বিয়োগের ক্ষেত্রে, দুইটা ভেক্টরের বিয়োগের ক্ষেত্রে দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দু এবং প্রথম ভেক্টরের শেষ বিন্দু, এই দুইটা ভেক্টর দ্বারা গঠিত ভেক্টরের বিপরীত ক্রমে গঠিত ভেক্টরের সমান হবে। তার মানে দেখো এখানে হবে বি সি এই ভেক্টর, এবং দিক হবে কোন দিকে, ওই দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দু থেকে প্রথম ভেক্টরের শেষ বিন্দুর দিকে, তাই না। তাহলে আমরা বলতে পারি যে দুটি ভেক্টরের বিয়োগের ক্ষেত্রে দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দু এবং প্রথম ভেক্টরের শেষ বিন্দু দ্বারা বিপরীত ক্রমে গঠিত ভেক্টরের সমান হবে দুইটা ভেক্টরের বিয়োগফল বা বিয়োগফলের লব্ধি, ঠিক আছে, বিয়োগের লব্ধি। এখন দেখো মনে করো এরকম যদি হয় পি কিউ মাইনাস এম এন, তাহলে কত হবে বলতো। দেখো এই আমরা জানি যে দুটি ভেক্টরের, একটা ভেক্টর দুটি ভেক্টরে বিয়োগ করা হচ্ছে, দুটি ভেক্টরের বিয়োগের ক্ষেত্রে কি হবে, দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দু কোনটা, এন, আর প্রথম ভেক্টরের শেষ বিন্দু কোনটা, কিউ। তাহলে দেখো এন এবং কিউ, দেখো এন কিউ, এইটাই এই দিকে বিপরীত ক্রমে যে ভেক্টর হবে এটা হবে তাদের কি লব্ধির মান। ওকে, এবং দিক হবে শেষ ভেক্টরের শেষ বিন্দু থেকে প্রথম ভেক্টরের শেষ বিন্দুর দিকে। ওকে, এটা হলো আমাদের ভেক্টরের বিয়োগ, আর এর আগে আমরা যেটা দেখলাম ভেক্টরের যোগ। ওকে, তাহলে দেখো এইগুলো কিন্তু সবই আমাদের মনে রাখতে হবে, আমরা যখন ম্যাথ সলভ করব তখন কিন্তু এগুলো আমাদের সবকিছুই আমাদের কাজে লাগবে, আমাদের সবই প্রয়োজন হবে। ওকে, এরপরে যে বিষয়টি সেটি হচ্ছে ভেক্টর যোগের সামান্তরিক বিধি। ভেক্টর যোগের সামান্তরিক বিধি। দেখো মনে করো একটা সামান্তরিক, তাই না, সামান্তরিকের বিপরীত বাহু দুটা সমান এবং সমান্তরাল হয়, আমরা জানি এ বি সি ডি। এ বি সি ডি একটা সামান্তরিক,
ঠিক আছে। দেখো এই সন্নিহিত বাহু মানে কি, যে দুইটা বাহু যে বিন্দুতে মিলিত, যদি একই বিন্দুতে মিলিত হয় এটাকে কি বলা হয়, দুইটা সন্নিহিত বাহু এবি এবং এডি। মনে করো এবি যে বাহু, এই বাহু মানে এই দিক বরাবর একটা ভেক্টর ইউ ক্রিয়াশীল হচ্ছে, তাই না। এবার অন্য একটা ভেক্টর মনে করো এডি বরাবর ভি ভেক্টরটা ক্রিয়াশীল হচ্ছে, ঠিক আছে। আমরা এখন দেখবো যে ইউ যোগ ভি যদি দুইটা ভেক্টরে মানে কোন সামান্তরিকে দুইটা সন্নিহিত বাহু বরাবর দুইটা ভেক্টর ক্রিয়াশীল হয় তাহলে তাদের যোগফল কত হবে, আমরা সেটা দেখব। দেখো মনে করলাম এখান থেকে দেখো ইউ যোগ ভি কত হবে, মানে দুইটা যোগফল কত হবে, এবি বরাবর। দেখো ইউ কিন্তু এবি বরাবর যাচ্ছে, তাই না, এবি এর দিক কোন দিকে, এ থেকে বি এর দিকে এবি, তাহলে ইর পরিবর্তে আমরা কি লিখতে পারি, এবি যোগ ভি কোন দিকে যাচ্ছে, ভি হচ্ছে এডি, এডি। ওকে, এখন দেখো এইখানে যে আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহু দুইটা কি হবে, সমান এবং সমান্তরাল হবে। তাহলে যে এই পাশে যে এডি বাহু আছে, এডি বাহু, তাই না, এডি বাহু সমান এবং সমান্তরাল বাহু কোনটা হবে, বিসি। এই যে এডি সমান কত হবে, এডি সমান হবে বিসি, ঠিক না। তাহলে এডির পরিবর্তে আমরা কি লিখতে পারি, এডির পরিবর্তে লিখতে পারি বিসি। ওকে, বিসি। দেখো তাহলে দেখো আমরা কিন্তু দুইটা ভেক্টরের যোগফলের আমরা সূত্র জানি, কত হবে যোগফল, এ প্রথম ভেক্টরের প্রথম বিন্দু এবং দ্বিতীয় ভেক্টরের বা শেষ ভেক্টরের শেষ বিন্দু, তাই না, এ সি, এসি। ওকে, এই হলো এসি। ওকে, এসিটা কোনটা, দেখো এসি কিন্তু এ থেকে সি, এটা আমরা যোগ করে দিলাম এখন এসি। তাহলে দেখো দুইটা কোন সামান্তরিকে দুইটা সন্নিহিত বাহু বরাবর যদি দুইটা ভেক্টর ক্রিয়াশীল হয় তাহলে তাদের যোগফল বা তাদের লব্ধি হবে কোন দিকে হবে, তাদের লব্ধি হবে ওই যে সন্নিহিত যে বিন্দুটা, ওই বিন্দু থেকে যে কর্ণ অঙ্কন করতে হবে, ওই কর্ণ বরাবর তাদের দিক হবে এবং মানও হবে ওই কর্ণের সমান, ঠিক না। এখন এখানে আমরা সেটাই দেখলাম, তাই না, দুইটা ভেক্টরের যোগফল কি হবে, তাদের এই যে কর্ণের সমান হবে, তাই না, এবং দিকও কিন্তু ওই কর্ণ বরাবরই হবে। এটা হচ্ছে আমাদের ভেক্টর যোগের সামান্তরিক বিধি। ওকে, দেখো পরবর্তী যে আমাদের আলোচ্য বিষয় সেটি হচ্ছে শূন্য ভেক্টর। আমরা একটু আগে আমরা বলছিলাম যে আমরা এরপরে শূন্য ভেক্টর নিয়ে আলোচনা করব। ওকে, এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শূন্য ভেক্টর। দেখো শূন্য ভেক্টর আমরা বলছিলাম যে শূন্য ভেক্টর কি, যে ভেক্টরের মান সমান শূন্য, তাই না, যে ভেক্টরের মান শূন্য, মান কি হবে শূন্য। আর দিক যদি বলি, দিক এর কোনো দিক নির্ণয় করা যাবে না, তাই না, দিক নাই আর কি, বা দিক নির্ণয় করা যাবে না, ঠিক আছে, বা থাকলেও এটা দিক কেমন আছে কোথায় আছে এটা আমরা নির্ণয় যদি না করতে পারি সেটা নির্ণয় করা যায় না, তাই না, দিক নির্ণয় করা যায় না। ওকে, যদি এরকম হয়, যদি মান শূন্য হয় এবং দিক নির্ণয় করা না যায় তখন সেটাকে আমরা কি বলবো, শূন্য ভেক্টর। দেখো মনে করো ইউ একটা ভেক্টর, ইউ সমান আমরা লিখতে পারি এবি, মনে করো এবি লিখলাম, ঠিক আছে। তাহলে দেখো ইউ এর বিপরীত ভেক্টর ইউ কত হবে, মাইনাস ইউ সমান কত হবে, বি এ, যেহেতু বিপরীত ভেক্টর এর দিক কিন্তু বিপরীত দিকে হবে, ঠিক না, আমরা এটাই তো জানি, আমরা এর আগে শিখছি যে বিপরীত ভেক্টর হলে তিনটা শর্ত, আর সমান ভেক্টরও তিনটা শর্ত, কিন্তু দুইটার মধ্যে পার্থক্য আছে, দিকটাই খালি বিপরীত দিকে হবে। ওকে, দেখো এই দুইটা যদি আমরা এখন যোগ করে দিই তাহলে কত হবে, এবি যোগ বি এ। ওকে, দেখো এটা যোগফল কি হবে, আমরা কিন্তু জানি যোগফল কি হবে, প্রথম ভেক্টরের প্রথম বিন্দু শেষ ভেক্টরের শেষ বিন্দু, তাই না, প্রথম ভেক্টরের প্রথম বিন্দু কি ছিল এ, শেষ ভেক্টরের শেষ বিন্দু সেটাও কিন্তু এ, তার মানে এ দেখছো এ হয়ে গেছে। আসলে এটা কি, এটা কোনো ভেক্টর হলো, এখানে আদি বিন্দু যা শেষ বিন্দু তা, তাই না, তার মানে এখানে অবস্থানে কোনো পরিবর্তন হয় নাই, এখানে এই একটা বিন্দুকে নির্দেশ করছে, তাই না, তার মানে এর মান শূন্য, দিকটাই কিন্তু নির্ণয় করা যায় না, তাই না। এরকম যদি ভেক্টর হয় সেটাকে কি বলা হবে, শূন্য ভেক্টর। এরপর যেটা আছে সেটা হলো একক ভেক্টর। দেখো একক ভেক্টর কাকে বলা হয়, একক ভেক্টর যদি কোনো ভেক্টরের মান এক একক হয় তখন সেটাকে বলা হয় কত, তাকে বলা হয় একক ভেক্টর। ভেক্টরের মান কত হবে, একক, তাই না, এরকম যদি হয় তখন সেটাকে কি বলা হবে, একক ভেক্টর। কোন ভেক্টর মনে করো এই একটা ভেক্টর, কোন ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে, এই জন্য তার মান দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যাবে, এই একক ভেক্টর বের করতে হলেও কোন ভেক্টরকে তার মান দিয়ে এরকম ভাগ করতে হয়। মনে করো 3কে যদি আমরা 3 দিয়েই ভাগ করি তাহলে কি হবে, 1 হবে, এজন্য এটাকে একক ভেক্টর বলা হচ্ছে। একক ভেক্টরকে প্রকাশ করার জন্য উপরে এরকম একটা চিহ্ন ব্যবহার করা হয়,
ঠিক আছে, টুপি চিহ্ন ব্যবহার করে এরকম এ দিয়ে এরকম একটা টুপি চিহ্ন। ঠিক আছে, এটা হলো আমাদের শূন্য ভেক্টর এবং একক ভেক্টর। এখন আমরা দেখব যে ভেক্টরের কিছু বিধি আছে, ভেক্টর কিরকম যোগের বিধি, তারপরে আমরা এগুলো দেখলাম। ঠিক আছে, এরপরে ভেক্টর যোগের বিনিময় বিধি মানে কিনা, তারপরে বর্জন বিধি, ঠিক আছে, সংযোগ বিধি, এগুলো আমরা এখন দেখব। দেখো আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে ভেক্টর যোগের বিনিময় বিধি। দেখো বিনিময় বিধি দেখব, বিনিময় বিধি। বিনিময় বিধিটা কেমন? বিনিময় বলতে এরকম বোঝায়, দেখো ইউ প্লাস ভি সমান ভি প্লাস ইউ। দেখছো এটা আমরা উল্টায় দিলাম, এখানে ছিল ইউ, এর পরিবর্তে প্রথমে আমরা ভি দিলাম, আবার এর পরে ছিল ভি, এইখানে যে আমরা এটা কিন্তু আগে দিয়ে দিছি, তাই না? এই ভিটা এইটাকে আমরা আগে দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে যে লাস্টে দিলাম এই ভিটাকে আমরা প্রথমে দিলাম। এরকম যদি হয় তাহলে এটাকে বলা হয় বিনিময় বিধি। ভেক্টর কি এই বিনিময় বিধি মেনে চলে কিনা এটা আমরা এখন দেখব। দেখো তাহলে ভেক্টর যদি এটার বিনিময় বিধি মেনে চলে তাহলে ইউ প্লাস ভি এর মান যা হবে, ভি যোগ ইউ এর মানও কিন্তু সেম হবে। যদি দুইটার মান সেম হয় তখনই আমরা লিখতে পারবো যে ইউ প্লাস ভি সমান ভি প্লাস ইউ, তখন আমরা বলতে পারবো যে বিনিময় বিধি মেনে চলে, তাই না? তাহলে আমরা দেখি, দেখো একটা সামান্তরিক একটু আগে যেটা দেখালাম সেটাই মনে করো এ বি সি ডি। ওকে, দেখো এর দিক মনে করো, এই দিক বরাবর মনে করো ইউ ক্রিয়াশীল, এদিকে এডি বরাবর মনে করো ভি ক্রিয়াশীল। আমরা একটু আগেই কিন্তু দেখছি যে এদের যোগফল তাহলে কত হবে বলো তো? যোগফল হবে দেখো ইউ সমান মানে কি এ বি আর এডি, তাই না? ভি সমান কত? এডি, এডি ভেক্টর এডি। আচ্ছা এডিকে কি লেখা যায়? এডিকে কি লেখা যায়? বিসি লেখা যায় না? মানে এই বাহুটা আর এই বাহুটা কিন্তু সমান, যেহেতু সামান্তরিক, সামান্তরিকের বিপরীত দুইটা বাহু সমান এবং সমান্তরাল হয়, এটা আমরা জানি। এখান থেকে আমরা কি লিখতে পারি? দেখো এ বি যোগ বিসি। ওকে, বিসি যদি হয় এটা যোগফল কত হবে? এসি। আমরা কিন্তু যোগফলের মান আমরা বের করতে পারি যে প্রথম ভেক্টরের প্রথম বিন্দু, শেষ ভেক্টরের শেষ বিন্দু দ্বারা গঠিত ভেক্টর, তার মানে এসি। দেখো এসিটা হচ্ছে কি তাদের কর্ণ, এসি। ঠিক আছে, এসি হলো কর্ণ। আচ্ছা ইউ প্লাস ভি এর মান কত হলো? মানে এর লব্ধি কত হলো? এসি ভেক্টর। ওকে, এসি ভেক্টর। এবং এরপরে যদি ভি যোগ ইউ এর এর যোগফল যদি এসি এর সমান হয় তাহলে আমরা লিখতে পারবো যে আসলে এরা বিনিময় বিধি মেনে চলেছে। দেখো ভি যোগ ইউ মানে ভি মানে কত? ভি মানে হচ্ছে এডি, এডি যোগ ইউ মানে কত? ইউ মানে হচ্ছে এবি, এবি। দেখো এবি। ওকে, এখন দেখো এবি কে আমরা কি লিখতে পারি? এবি কে কি লেখা যায় বলো তো? এবি, এ দেখো এই বাহু এবং এই যে ডিসি বাহু এরা কিন্তু বিপরীত বাহু। এই বাহু এবং এই বাহু পরস্পর কি বিপরীত না? সামান্তরিকের বিপরীত বাহু দুটো সমান এবং সমান্তরাল। এই সেন্সে আমরা কি লিখতে পারি? ডিসি লিখতে পারি, ডিসি। দেখো এডি যোগ ডিসি তার মানে কি? এসি। এই দেখো সমান হয়ে গেল, তাই না? ইউ প্লাস ভি এর মানও এসি, আবার এখানে ভি প্লাস ইউ এর মানও কিন্তু এসি, মানে দুইটারই কিন্তু লব্ধির মান কত? এসি। সমান হয়ে গেল না? এসি ভেক্টর, এখানে এসি ভেক্টর। তাহলে আমরা এখানে বলতেই পারি যে আসলে ভেক্টর কিন্তু বিনিময় বিধি মেনে চলে, তাই না? বিনিময় বিধি মেনে চললো এরকম। ঠিক আছে, আচ্ছা পরে যেটা যে সংযোগ বিধি, আমরা এখন যে দেখবো যে ভেক্টর সংযোগ বিধি মেনে চলে কিনা। দেখো ভেক্টর যোগের সংযোগ বিধি, ভেক্টর যোগের সংযোগ বিধি, বিধি। ওকে, ভেক্টর যোগের সংযোগ বিধি। সংযোগ বিধি বলতে আসলে কি বোঝাচ্ছে এখানে? ইউ যোগ ভি প্লাস মনে করো ডব্লিউ, তিনটা ভেক্টর মনে করো এরকম আছে, এইটা সমান যদি এরকম হয় ইউ যোগ ভি যোগ ডব্লিউ এরকম যদি হয়, দেখো এখানে কিন্তু ব্র্যাকেট দিয়ে ইউ আর ভির যোগফল আছে, তারপরে কিন্তু ডব্লিউটা কিন্তু আলাদা আছে, আর এখানে যে কিন্তু ইউটা আলাদা হয়ে গেল, এই দুইটা কিন্তু এক হয়ে গেল, তাই না? এরকম যদি হয় তখন আমরা বলতে পারবো যে ভেক্টর যোগের সংযোগ বিধি মেনে চলে। এটা যদি আমরা প্রমাণ করতে পারি তখন আমরা বলতে পারবো যে এরা আসলে ভেক্টর যোগের সংযোগ বিধি মেনে চলেছে। আচ্ছা মনে করি লেট এখানে ইউ সমান এবি, ঠিক আছে, ভি সমান মনে করো বিসি, আর ডব্লিউ সমান মনে করো সিডি, এরকম মনে করলাম পরস্পর এরকম সংযুক্ত আছে, যেহেতু সবগুলো কিন্তু যোগ করা আছে, তাই না?
তখন আমরা প্রথমে অঙ্কন করে ফেলবো। অঙ্কন দেখো একটা চিত্র অঙ্কন করব, কিন্তু কতটুকু চিত্র অঙ্কন করব, যতটুকু এখানে ইনফরমেশন যেরকম থাকবে সেই অনুসারে আমরা চিত্রটা অঙ্কন করব। দেখো আমরা ধরছি ইউ এর মান, ভি এর মান এবং ডব্লিউ এর মান, ঠিক আছে। এখন দেখো এ বি দিক কোন দিকে হবে, এ থেকে বি এর দিকে ধরছি না, এ থেকে বি, এরপরে কি এর সাথে সংযুক্ত আছে বিসি, তাই না, বিসি, এটা হলো আমার ইউ, এরপরে বিসি সংযুক্ত আছে বি সি, দেখো এটা আমরা বি, এখানে সি দিয়ে দিলাম, দিক দিয়ে দিলাম বি থেকে সি এর দিকে, এরপরে এর সাথে সংযুক্ত আছে কে সিডি, দেখো সিডি মনে করে এদিকেও দিতে পারি বা ওইদিকে দিতে পারি, ঠিক আছে, সিডি দিয়ে দিলাম, সি ডি হয়ে গেল। এইটুক কিন্তু আমরা এখান থেকে অঙ্কন করতে পারতেছি। এরপরে যে অংশটা কিভাবে আমরা মানে কিভাবে অঙ্কন করবো এটা তো আমরা বুঝতে পারতেছি না। প্রমাণ যখন আমরা, এরপর আমরা অবশ্যই এখানে একটু ফাঁকা রাখবো, ঠিক আছে, এটাকে আমরা ফাঁকা রাখবো কিছু লেখার জন্য, তাই না। এখন আমরা প্রমাণে চলে যাই। প্রমাণ দেখো, প্রমাণে যে আমাদের যে জিনিসটা লাগবে তখন আমরা যোগ করব, আমাদের যদি তখন যোগের প্রয়োজন হয় তখন কিন্তু যোগ করবে। এখন কিভাবে যোগ করতে হবে কিনা এটা তো আমরা বুঝতেছি না, এখন কিভাবে যোগ করব, এখানে যোগ করব না, যখন প্রমাণ করতে হবে তখন আমরা এটাকে যোগ করব। দেখো ইউ যোগ কত ভি, ইউ যোগ ভি, এর সাথে কি আছে ডব্লিউ আছে, তাই না। এখন দেখো ইউ মানে কত, ইউ মানে হচ্ছে এ বি, দেখো এ বি, যোগ ভি মানে কত বিসি, দেখো বিসি, আর এই দুইটা কিন্তু সংযুক্ত আছে ব্র্যাকেট দিয়ে, আর ডব্লিউ এর মান কত, ডব্লিউ এর মান হচ্ছে সিডি। খেয়াল করো এখানে এ বি, এ যোগ বি, এ বি যোগ বিসি, এটার মান কত হবে, এটা কিন্তু যোগফল, তাই না। দুইটা ভেক্টরের যোগের ক্ষেত্রে কি হবে, প্রথম ভেক্টরের প্রথম বিন্দু, শেষ ভেক্টরের শেষ বিন্দু দ্বারা গঠিত ভেক্টর, মানে এ সি, এদের যোগফল হবে এদের কত এসি, ঠিক না। দেখো এইবার কিন্তু দেখো এবার আমাদের যোগ করতে হবে কিনা দেখো, এখান থেকেই বোঝা যাচ্ছে এসি একটা ভেক্টর হয়ে গেল না, এখানে তো কিন্তু এসি আছে কিন্তু এসি তো যোগ করা নাই, তাহলে আমরা এখান থেকে এইবার যোগ করে দেব, এসি যোগ করে দিলাম এবং এখানে লিখে রাখবো যে এসি যোগ করে, ওকে, এভাবে লিখি। কিন্তু আগেই যদি এসি আমরা যোগ করতাম, আমরা তো আসলে জানি না যে এসি যোগ করবো কিনা, এসি আগে থেকে যদি আমরা যোগ করতাম সেটা তো আসলে মুখস্থ টাইপের হয়ে যেত, তাই না। এখান থেকে দেখে আমরা বুঝতেছি যে এসি যোগ করা লাগবে, ওকে। এর সাথে আছে কি সিডি, দেখো সিডি, এবার যোগ করলে কত হবে এডি, তোমরা কিন্তু এটা বুঝতে পারতেছো যে এডি কিভাবে হলো, দুইটা ভেক্টরের যোগফল এডি, দেখো এখানে কিন্তু এডি যোগ করা নাই, ঠিক আছে। এখন আমরা এটাকে যোগ করব, এডি যোগ করে দিলাম, আর দিক কোন দিকে দিতে হবে এখান থেকে দেখতেই পারতেছি যে এ থেকে ডি এর দিক হবে, ওকে, তাহলে দিক হবে এডি, ওকে। এখানে যোগ করে দেব, এখানে যে এডি যোগ করে, বুঝছো। তাহলে দেখো এইখানে এটার মান হলো আমাদের কত এডি এর সমান, আবার পরে যে অংশটা আসে এটার যোগফল যদি এডি সমান হয় তখন আমরা লিখতে পারবো যে আসলে ভেক্টর যোগ কি করে, সংযোগ বিধি মেনে চলে। তাহলে দেখো আমরা পরের পার্টে চলে যাই, পরের অংশটা, এখানে দেখো এখানে আছে কত ইউ যোগ ভি যোগ ডব্লিউ, এরা আবার সংযুক্ত আছে, তাই না। তাহলে দেখো একটু আলাদা করি, ইউ মানে কত, ইউ এর মান বসিয়ে দিই এ বি প্লাস ভি কত বিসি, তারপরে সিডি, ঠিক আছে। এখন দেখো এ বি, এই দুটা যোগ করলে কত হবে বিডি, বিডি না, এদের যোগফল বিডি, দেখো এখানে বিডি কি যোগ করা আছে, বিডি কিন্তু যোগ করা নাই, এই বি এই ডি, এটা আমরা যোগ করে দিই, এবং দিক কোন দিকে হবে, বি থেকে ডি এর দিকে, তার মানে বি ডি যোগ করে দিলাম। আচ্ছা এইটা হলো দেখো এ থেকে ডি এর দিকে, ঠিক আছে, এ ডি, ওকে। এই দেখো এখন কিন্তু এটার মানও, এটা যে লব্ধি এটাও এডি, আবার এটাও কিন্তু এডি হয়ে গেল, ঠিক না, দুইটার মানই কিন্তু সেম হয়ে গেল, ঠিক না। তাহলে আমরা লিখতে পারি এইটা আসলে প্রমাণ হয়ে গেছে, প্রমাণিত, ঠিক না। তাহলে আমরা বলতে পারি যে ভেক্টর যোগ সংযোগ বিধি মেনে চলে, ঠিক আছে। এইভাবে আমরা প্রমাণ করতে পারি যে ভেক্টর যোগের সংযোগ বিধি মেনে চলে। এবার আমরা দেখবো যে বর্জন বিধি কিভাবে হয়, বর্জন বিধি ভেক্টরের বর্জন বিধি মেনে চলে কিনা। বর্জন বিধি, বর্জন বিধি বলতে আসলে কি বোঝানো হয়েছে, বর্জন বিধি বলতে বোঝানো হয়েছে যে ইউ ভি দুইটা ভেক্টর সমান ইউ যোগ কত ডব্লিউ, যদি এরকম থাকে, আচ্ছা আমরা এরকম লিখি না 2 যোগ 3 সমান মনে কর 2 যোগ 5 আছে, তখন দেখো এই পাশে যে এই পাশে সেম সংখ্যাগুলো বাদ দিয়ে দিই, 3 সমান 5, এরকম আমরা স্কেলার ক্ষেত্রে প্রমাণ করি, তাই না। দেখো তাহলে এই ক্ষেত্রেও কিন্তু আমরা প্রমাণ করি কিনা কিভাবে, দেখো আমরা লিখি, ঠিক আছে, এইভাবে হয় কিনা আমরা এখন দেখবো, ঠিক আছে। এইভাবে যদি আমরা প্রমাণ করতে পারি, এখান থেকে
ভি সমান ডব্লিউ যদি প্রমাণ করতে পারি তাহলে আমরা বুঝবো যে আসলে বর্জন বিধিও কিন্তু মেনে চলে, ভেক্টর যোগের বর্জন বিধি মেনে চলে। ঠিক আছে, তাহলে এখন দেখি, দেখো দুই পাশে কি আছে, ইউ আছে, এই পাশে ইউ আছে। আমি এখন কি করতে পারি, এখানে একটা বিপরীত ভেক্টর মাইনাস ইউ যোগ করে দিলাম। ঠিক আছে, এর সাথে ভি যোগ মাইনাস ইউ, ওকে, যোগ ডব্লিউ। এখন মনে করো যে এখানে ইউ ইউ সমান তুমি একটা ধরে নিলা এ বি, ধরে নিলা এ বি, তাহলে মাইনাস ইউ সমান কত হবে, মাইনাস ইউ সমান হবে বি এ। আমরা শূন্য ভেক্টরের ক্ষেত্রে কিন্তু আমরা এটা দেখছি, তাই না? এখন আমরা মানটা বসিয়ে দিই, এ এ বি মানে কত, ইউ এর মান হচ্ছে এ বি যোগ এটা কত হলো বি এ, ওকে, প্লাস এখানে আছে ডব্লিউ মানে ভি, এরপরে এটা কত আছে ইউ, ইউ মানে কত এ বি যোগ বি এ, এর সাথে সংযুক্ত আছে কত, যোগ করা আছে কত ডব্লিউ ডব্লিউ, ওকে। এখন দেখো এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, এ এ এ এ যোগ ভি সমান সমান কত, এটা হবে এ এ এ এ যোগ ডব্লিউ, ওকে। এই দেখো এইভাবে কিন্তু আমরা লিখতে পারি, এখানে এ এ এখানে এ, এটা কি, এটা কিন্তু শূন্য ভেক্টর, আমরা জানি শূন্য ভেক্টর, আমরা একটু আগেই কিন্তু এটা দেখছি যে শূন্য ভেক্টর। এবার দুই পাশ থেকে যদি শূন্য শূন্য বিয়োগ করে বাদ দিয়ে দিই তাহলে কত, ভি সমান ডব্লিউ। এইভাবে দেখছো খুবই সহজে আমরা প্রমাণ করে ফেললাম। তার মানে কি, এরা কিন্তু বর্জন বিধিও মেনে চলে, তাই না? ভেক্টর কি করে, ভেক্টর বর্জন বিধি মেনে চলে। আচ্ছা, এখন যেটা দেখবো যে যদি আমি ভেক্টর রাশির সাথে, একটা ভেক্টর রাশির সাথে যদি স্কেলার রাশি আমরা গুণ করি, ভেক্টর রাশির সাথে যদি স্কেলার রাশি গুণ করি তাহলে সেটা কি হবে দেখো। আচ্ছা, ভেক্টর এবং স্কেলার রাশি, ঠিক আছে, ভেক্টর রাশির সাথে যদি আমি স্কেলার রাশি গুণ করি তাহলে কি হবে, ভেক্টরের সংখ্যা গুণিতক, সংখ্যা গুণিতক গুণিতক, ওকে। দেখো ভেক্টরের সংখ্যা গুণিতক, সংখ্যা গুণিতক বলতে বোঝাইছে এরকম, মনে করে ইউ একটা ভেক্টর আর এমটা হচ্ছে একটা স্কেলার রাশি, তাই না? সংখ্যা গুণিতক বলতে কি, এদের গুণফল, সংখ্যা গুণিতক, এটা হলো আমাদের সংখ্যা গুণিতক, তাই না? এই যে সংখ্যা গুণিতক, এইটা আসলে কি, এটা কি কোনো ভেক্টর হবে না কি হবে, দিক কোন দিকে হবে, এটা আমরা এখন দেখবো, ওকে। দেখো যদি এরকম হয় এম এর মান, যে আমরা যে সংখ্যাটা গুণ করতেছি এটা মনে করো শূন্য, যদি শূন্য হয় তাহলে কি হবে, শূন্য এই ভেক্টরের সাথে গুণ করে দিলাম, এটা কিন্তু শূন্য হয়ে যাবে, তাই না? তখন এটা হয়ে যাবে শূন্য ভেক্টর। এই ভেক্টরের সাথে যদি আমরা শূন্য গুণ করি তাহলে কি হয়ে যাবে, এটা শূন্য ভেক্টর হয়ে গেল। দ্বিতীয় নাম্বার দেখো, এম এর মান যদি শূন্যের চেয়ে বড় হয়, মানে 1 2 3 4 5 এরকম যদি হয়, তখন কি হবে, তখন এম ইউ এর মান, এটা কি হবে, এটা কিন্তু অবশ্যই একটা পজিটিভ কিছু আসবে, তাই না? একটা ভেক্টর থাকবে, এবং এর দিক কোন দিকে হবে, এর দিক হবে ইউ এর দিকে। মনে করো একটা ভেক্টর ছিল ইউ, এই যে দিক ছিল এবি, মনে করো এবি বরাবর, তাই না? তাহলে এর সাথে আমি ইউ এম এম পরিমাণ গুণ করলাম, মানে 2 বা 3 এরকম কোন সংখ্যা গুণ করলাম, এবং সেই যে ভেক্টর, নতুন একটা ভেক্টর তৈরি হলো, সেই ভেক্টরটার দিক কোন দিকে হবে, সেই ভেক্টর দিক হবে একই দিক হবে, মানে ইউ এর যে দিকটা হবে সেইটাই হবে এই এম ইউ এর দিক। তারপরে মনে করো এম এর মান যদি শূন্যের চেয়ে ছোট হয়, মানে -1 -2 -3 এরকম যদি কোনো সংখ্যা হয়, তাহলে এম ইউ এর দিক কোন দিকে হবে, এর বিপরীত দিকে, ইউ এর বিপরীত দিকে, বিপরীত দিকে। মনে করো একটা ভেক্টর ছিল এ থেকে বি এর দিকে, সাথে গুণ করলাম আমরা, যখন এটাকে গুণ করে দিলাম, তাই না, এম ইউ গুণ করে দিলাম, যেখানে এম এর মান ইউ এর, মানে এম এর মান কত হবে, -1 -2 বা এরকম শূন্যের চেয়ে যদি ছোট হয়, তখন কিন্তু দিক কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? এদিকে ছিল এদিক ছিল এবি বরাবর, এখন কিন্তু বিপরীত দিকে হয়ে গেল, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে সংখ্যা গুণিতক। ভেক্টরকে যদি কোনো সংখ্যা দ্বারা গুণ করি বা এরকম কোনো করি, স্কেলার সংখ্যা দিয়ে গুণ করি, তখন কিন্তু সেটা যদি শূন্য হয় তাহলে শূন্য ভেক্টর হয়ে যাবে। যদি সেটা 1 2 3 4 5 এরকম পজিটিভ কোনো সংখ্যা হয়, তাহলে সেটার দিক হবে যেদিকে সেই ভেক্টরটা যাচ্ছিল সেই দিকেই তার দিক হবে। আর যদি নেগেটিভ কোনো সংখ্যা হয়, -1 -2 -3 এরকম যদি হয়, তখন তার দিক কোন দিকে হবে, তার দিক হবে যেদিকে সে যাচ্ছিল তার বিপরীত দিকে ওই ভেক্টরটা, ঠিক আছে? এটা হলো আমাদের ভেক্টরের সংখ্যা গুণিতক। এরপর আমরা যেটা দেখব অবস্থান ভেক্টর। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অবস্থান ভেক্টর আমাদের অনেক কাজে লাগবে। অবস্থান ভেক্টর, ওকে। এখন দেখো অবস্থান ভেক্টর বলতে আসলে কি বোঝায়। অবস্থান বলতে আমি কোথায় আছি, তাই না? মনে করো এটা আছে রাস্তা আর তুমি রয়েছে এইখানে বা এই কোন এক জায়গায়, তাহলে তুমি বলতে হবে যে তুমি তোমার এইখান থেকে একটা রেফারেন্স নিয়ে বলতে হবে যে তুমি এইখান থেকে একদম এত কিলোমিটার বা এত মিটার দূরে রয়েছে, তাই না?
তাহলে দেখো অবস্থান ভেক্টর বলতে এরকম বোঝাচ্ছে যে মূল বিন্দুর সাপেক্ষে অন্য কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়। আমরা একটু লিখি মূল বিন্দুর সাপেক্ষে অন্য কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টর দ্বারা কি করা হয়, যে ভেক্টর দ্বারা প্রকাশ করা হয় ওকে, যে ভেক্টর দ্বারা প্রকাশ করা হয় মূল বিন্দুর সাপেক্ষে অন্য কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টর দ্বারা প্রকাশ করা হয় সেটাকে বলা হবে অবস্থান ভেক্টর। আমরা এখন দেখব অবস্থান ভেক্টর তাহলে কি হবে। দেখো মনে করো একটা মূল বিন্দু হচ্ছে ও, মূল বিন্দুর সাপেক্ষে কোন একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে মনে করো এ বিন্দু আছে মনে করো, তাহলে মূল বিন্দু সাপেক্ষে এই বিন্দুর অবস্থান বলতে মূল বিন্দু থেকে একদম আড়াআড়ি ওই বিন্দুর দূরত্ব, তাই না। দেখো মূল বিন্দু সাপেক্ষে ওই বিন্দুর দূরত্ব কোনটা হবে, এবি মনে করো একটা বিন্দু এ, তাহলে মূল বিন্দুর সাপেক্ষে মানে ও থেকে এ এর দূরত্ব কত হবে, ও এ। দিক কোন দিকে হবে, দিকটা কিন্তু ও থেকে এ এর দিকে হবে, যেখান থেকে যাত্রা শুরু করেছি যেখানে শেষ করেছি, তার মানে ও থেকে এ এর দিকে হবে এর দিক ওকে। তাহলে দেখো মূল বিন্দু হচ্ছে ও থেকে এর দিক বরাবর, ও থেকে এর দিক বরাবর যে, আর ও এর দৈর্ঘ্য সমান, এটা হবে আছে মূল বিন্দু সাপেক্ষে মানে ও বিন্দু সাপেক্ষে এ এর অবস্থান ভেক্টর, তাই না। তাহলে মূল বিন্দু সাপেক্ষে ও এ এর অবস্থান ভেক্টর হচ্ছে ও এ, ঠিক আছে। মনে করো অন্য আরেকটা বিন্দু সেটা হচ্ছে বি, তাহলে মূল বিন্দু সাপেক্ষে অন্য একটা বিন্দুর অবস্থান বি, এটা বি এর মান কত হবে, অবস্থান কত হবে, বি এর অবস্থান ভেক্টর কত হবে, ও বি, তাই না। ও থেকে বি এর দিকে ও বি, আর এ এর অবস্থান কত হবে, ও এ ওকে। দেখো তাহলে মূল বিন্দু সাপেক্ষে এ এর অবস্থান ভেক্টর হলো ও এ, আর বি এর অবস্থান ভেক্টর হলো ও বি, এই হচ্ছে অবস্থান ভেক্টর। এখন মনে করো যে আমি এটা যোগ করে দিলাম, এ আর বি যোগ করে দিক আমি যে কোনো একটা দিক দিতে পারি, এখানে একটা ভেক্টর দিয়ে দিলাম, এর দিক দিয়ে দিলাম এ বি বরাবর, মানে এ থেকে বি এর দিকে যদি আমরা দিই, এবং এখানে যদি আমরা ভেক্টর যোগে যে ত্রিভুজ বিধি ছিল সেটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে কি দেখতে পারবো। দেখো আমরা ধরে নিই এই যে এ এর অবস্থান ভেক্টর ও এ, তো ও এ কে আমরা এ ধরে নিলাম, আর ও বি যেটা আছে ও বি, ওটাকে আমি বি ধরে নিলাম, ঠিক আছে, নিচে দিলাম ভেক্টর ওকে। এখন দেখো এইখান থেকে আমরা কি লিখতে পারি, ভেক্টর যোগে যে ত্রিভুজ বিধি যদি আমরা অ্যাপ্লাই করি, দেখো দুই যেদিকে একই দিকে যারা যাবে, যে ভেক্টর গুলো একই দিক, ও এ দিক যেদিকে, এ বি দিকও কিন্তু সেই দিকে একই দিকে না, তাহলে দেখো এখানে কি লিখতে পারি, ও এ যোগ এ বি সমান কি লিখতে পারি, ও বি মানে ও বি ওকে। দেখো ও এ যোগ ও বি সমান কি লিখতে পারি, এ বি লিখতে পারি। এটা কিন্তু অবস্থান ভেক্টর আমরা কিন্তু জানি, এ এর অবস্থান ভেক্টর ও এ সমান এ ধরা হয়েছে, বি এর অবস্থান ভেক্টর ও বি সমান বি ধরা হলো, ঠিক আছে। এখন আমরা বের করব এ বি সমান কত আসে, এ বি সমান এখান থেকে কত আসে, ও বি মাইনাস ও এ ওকে। দেখো ও এখন আমরা এখান থেকে লিখি, দেখো ও বি মানে কত, ও বি মানে দেখো ও বি মানে সে বি ধরছি, তাই না, বি ড্যাশ বি ভেক্টর, আর এখানে যে ও এ মানে কত, এ ধরা হয়েছে না। দেখো এখান থেকে দেখো আমরা কিন্তু এ বি ভেক্টরের মান বের করেছি, বা এ বি ভেক্টরের লব্ধি কত হবে সেটা বের করেছি, তাই না। এ বি ভেক্টর সম্পর্কে কি লিখতে পারে, কি অবস্থান ভেক্টর দ্বারা প্রকাশ করেছি, ও এ বি সমান বি মাইনাস এ। দেখো এখানে ছিল কিন্তু প্রথমে ছিল কি, এটা কিন্তু এ বিন্দু ছিল, এ বিন্দুর, তাহলে এখানে আসলে এ বিন্দু, এখানে দেখো প্রথমে তাহলে যদি এ থাকে, এ বিন্দুর অবস্থান ভেক্টর কিন্তু লাস্টে, তাই না। আর বি বিন্দু মানে যে বিন্দুটা লাস্টে থাকবে সেটার অবস্থান ভেক্টর কিন্তু আগে হবে। তার মানে কি, দেখো যদি আমরা এম এন দুইটা বিন্দু, তাই না, এম এর অবস্থান ভেক্টর মনে করো পি যদি হয়, আর এন মনে করো আরেকটা বিন্দু আছে এন এর অবস্থান ভেক্টর মনে করো কিউ হলো, তাই না। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারতেছি, এম এন সমান কি লেখা যায় বলতো, এম এন। এখান থেকে দেখো প্রথম যে বিন্দুটা থাকবে, প্রথম কে ছিল, এখানে এ ছিল, এ কিন্তু লাস্টে যাবে, তাই না। তাহলে দেখো আর দ্বিতীয় যে মানে লাস্টে যে ছিল, এখানে যে শেষ বিন্দু ছিল কি, বি না, তাহলে বি এর অবস্থান ভেক্টর কিন্তু আগে আসবে, বি এর অবস্থান মানে এন এর অবস্থান ভেক্টর কিন্তু আগে আসবে, এন এর অবস্থান ভেক্টর কি, কিউ না, কিউ, আর মাইনাস এম এর অবস্থান ভেক্টর হবে, এম এর অবস্থান ভেক্টর কত, পি,
বিষয়টি কি ক্লিয়ার? এখানে দেখো, এখানে যে আদি বিন্দু থাকবে, আদি বিন্দু এর অবস্থান ভেক্টর কিন্তু লাস্টে হবে, তাই না? এই যে এর অবস্থান কিন্তু লাস্টে হয়েছে, আর যে শেষ বিন্দু থাকবে, শেষ বিন্দুর অবস্থান ভেক্টর কিন্তু এখানে আগে থাকবে, ঠিক আছে? এরকম একইভাবে মনে করো আমি আরেকটা দেখাই, মনে করো সিডি এর অবস্থান ভেক্টর, মনে করো সি এর অবস্থান ভেক্টর আমি দিয়ে দিলাম, এটা আছে ও দিয়ে দিলাম, আর ডি এর অবস্থান মনে করো পি দিলাম, তাহলে কত হবে এখান থেকে বলা যায়? দেখো প্রথমে কে থাকবে, লাস্টে যে থাকবে, লাস্টে আছে ডি, তার মানে ডি এর অবস্থান ভেক্টর আছে ও পি থাকবে আগে, মাইনাস কি সি এর অবস্থান ভেক্টর কত, মাইনাস ও, ঠিক আছে না? এই দেখো এইভাবে কিন্তু অবস্থান ভেক্টর বের করা যায়, তাই না? তাহলে কোন দুইটা বিন্দুর অবস্থান ভেক্টর যদি আমরা জানি, তাহলে ওই দুইটা বিন্দু দ্বারা যে ভেক্টর হবে, তাই না, সেটা আমরা বের করতে পারবো। দেখো এই বিন্দুর অবস্থান ভেক্টর জানলে এবং বি বিন্দুর অবস্থান ভেক্টর জানলে এ বি ভেক্টরের অবস্থান ভেক্টর আমরা বের করতে পারবো, ঠিক আছে, অবস্থান ভেক্টরের মাধ্যমে। এটা ছিল অবস্থান ভেক্টর। এখন অবস্থান ভেক্টর আরো কিছু অংশ বাকি আছে, সেটা নিয়ে আমি এখন আলোচনা করব। মনে করো এই জিনিসটাকে আমি আবার লিখতেছি, ঠিক আছে? এটা ছিল এ বিন্দু, এটা ছিল মনে করো বি বিন্দু, তাই না? একটু বড় করে লিখলাম, ও থেকে এ এর দিক আর ও থেকে বি এর দিকে, তাই না? আচ্ছা, এটা যোগ করে দেওয়া ছিল, এর দিক ছিল এদিকে। এখন মনে করো একটা বিন্দু, অন্য আরেকটা বিন্দু, এখানে একটা বিন্দু আছে সি বিন্দু, মনে করো সি বিন্দু কিন্তু এ বি এর মধ্যবিন্দু না, আমি কিন্তু মধ্যবিন্দু বলি নাই, বলছি যে সি হচ্ছে এ বি এর মধ্যবর্তী কোন একটা বিন্দু, মানে যে কোনো আছে, যেটা এই এ বি কে দেখো, এটুকুর মান মনে করলাম এম, আর এই পাশের অংশটাকে মনে করলাম এন, মানে সি বিন্দুর জন্য এটা দুইটা ভাগে ভাগ হয়ে গেল, এটুক হলো এম, এটুকি দৈর্ঘ্য হচ্ছে এম, আর এটুকি দৈর্ঘ্য কত হলো এন হলো, মনে করো, ঠিক আছে? তাহলে দেখো আমরা এখান থেকে আসলে কি লিখতে পারতেছি, দেখো এখানে যেটা অংশ এসি সমান হচ্ছে এম, আর সিবি সমান হলো এন, ভেক্টর না, এটা দৈর্ঘ্য স্কেলার। ওকে, এখান থেকে আমরা কি লিখতে পারি বলতো? এখান থেকে লেখা যায় যে আমি যদি এখানে এরকম করি এসি বাই এটাকে এসি বাই সিবি লিখে, দেখো এসি বাই সিবি সমান কি লিখতে পারি? এসি মান কত? এসি সমান হচ্ছে এম বাই এন, এম বাই হলো এন। ওকে, এখন দেখো এটা যদি আমি আর গুণ করে দিই, আর গুণ করে দিলে কি হবে? এ এন, তাই না? এ এন, দেখো এসি ইন্টু এন, এনটাকে আগে দিয়ে দিলাম, এন সমান কত হবে? এম ইন্টু সিবি। ওকে, দেখো সিবি হয়ে গেল। এখন দেখো আমি দুই পাশে ভেক্টর দিয়ে দেবো, কিন্তু খেয়াল রাখতে হবে যে স্কেলার যে মানে যে অংশটা ছিল, মানে এম এবং এন এ কিন্তু কোনো মানে ভেক্টর চিহ্ন দেওয়া যাবে না, যে ভেক্টর যে অংশটা সেটাই দিলাম, এসি এবং সিবি। দেখো এন, খেয়াল করো এখানে মনে করলাম যে সি বিন্দু আছে, সি বিন্দুটার অবস্থান ভেক্টর আমরা ধরে নিলাম, ঠিক আছে? সি বিন্দুর অবস্থান ভেক্টর মনে করো সি ধরে নিলাম, আর এখানে আমরা তো জানি এ বিন্দুর অবস্থান ভেক্টর কত, এ এর অবস্থান ভেক্টর এর অবস্থান ভেক্টর কত? এ, আর বি এর অবস্থান ভেক্টর কত? বি। সি এর অবস্থান ভেক্টর আমরা এখন ধরে নিলাম সি। ওকে, দেখো এই যে এর অবস্থান ভেক্টর কত ছিল? এ, সি এর অবস্থান ভেক্টর ছিল সি, তাহলে এখান থেকে এসি সমান কি লেখা যায়? লাস্টেরটা আগে, তাই না? লাস্টেরটা আগে হবে, মানে সি মাইনাস এ। এখান থেকে দেখো এম ইন্টু, এখান থেকে কি লেখা যায়? বি মাইনাস সি, তার মানে দেখো বি মাইনাস সি, তাই লেখা যায় না? যেটা লাস্টে হবে সেটা কিন্তু তার অবস্থান ভেক্টর আগে হবে, এখানে বি লাস্টে আছে তাই অবস্থান ভেক্টর হলো বি, এখানে আছে সি ফার্স্টে, এটার অবস্থান ভেক্টর হবে কত? লাস্টে। এখন আমরা এখান থেকে এই সির মানই বের করব, মানে সি সমান কি লেখা যায় সেটা আমরা এখন দেখব। দেখো এখান থেকে আমরা যদি গুণ করে দিই, এন এ, এখানে এন এ হলো সমান এম বি মাইনাস এম সি, এই সি সি দুইটা এটাকে এই পাশে নিয়ে আসি, ঠিক আছে? দেখো এন সি ভেক্টর যোগ এই পাশে মাইনাস, এই পাশে আসতে প্লাস হয়ে যাবে, সি সমান কি হয়ে গেল? এই পাশে এম বি যোগ এই পাশে যে এন ছিল ওইটা ওই পাশে নিয়ে গেলাম, ঠিক আছে? এরকম হলো। এখান থেকে কি লেখা যায়? দেখো এখান থেকে দুইটাই কিন্তু সি ভেক্টর আছে, তাই না? তাহলে এখান থেকে সি এটা কমন নিয়ে গেলাম, সি, এখানে এম প্লাস এন সমান কি লেখা যায়? এম বি যোগ এন এ। ওকে, এইখান থেকে আমরা কি লিখতে পারি? সি সমান কি লেখা যায়? সি ভেক্টর সমান লেখা যায় এম বি ভেক্টর যোগ এন
এ ভেক্টর বাই এম প্লাস এন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমাদের এটা কিন্তু লাগবে। অনেক সময় এমসিকিউ তে আসে, আবার সিকিউ তে আমাদের লাগবে। এখানে কিন্তু আমাদের দুইটা ম্যাথ আছে, এটা সলভ করার জন্য আমাদের এই সূত্রটা লাগবে। তাহলে আমরা এটা অবশ্যই মনে রাখবো যে কিভাবে আমরা এখানে মধ্যবর্তী কোন ভেক্টরের অবস্থান ভেক্টর আমরা কিভাবে আমরা বের করতে পারি, তাই না? এখন দেখো এখানে যদি আমাদের এরকম হতো এম এবং এন এর মান যদি সমান হতো, তাই না? এম এবং এন এর মান যদি সমান হয়, মনে করো এম সমান এন যদি এরকম হয়, তাহলে এটা আমরা কি লিখতে পারতাম? সি সমান লিখতে পারতাম এম বি ড্যাশ এম বি ভেক্টর যোগ এন এ ভেক্টর বাই কত এম যোগ এম, তাই না? দেখো এখানে কিন্তু এম আর এম সমান, যেহেতু এম যোগ এম, ঠিক আছে? দেখো এই উপর থেকে আমরা এম কমন নিলাম, তাহলে থাকলো বি যোগ এ বাই কত থাকলো, বাই হলো এম যোগ এম, তাই না? তার মানে 2m লিখতে পারি, 2m। দেখো এম কাটা গেল, এখানে থাকলো এ যোগ বি বাই থাকলো 2। দেখো দুইটা বিন্দু, একটা বিন্দু ছিল একটা বিন্দু ছিল, তাই না? দুইটা বিন্দু অবস্থান ভেক্টর, মানে এর অবস্থান ভেক্টর হচ্ছে এ, বি এর অবস্থান ভেক্টর হচ্ছে বি, তার মধ্যবর্তী। এবার কিন্তু অর্ধেক মানে মধ্যবর্তীর কথা বললাম, মানে একদম মিডিল পয়েন্টের অবস্থান ভেক্টর আমরা কিন্তু এই সূত্র দিয়ে বের করে ফেললাম, ঠিক আছে? এটা হচ্ছে মিডিল পয়েন্টে বের করার কোন একটা সূত্র। আর এটা কিন্তু এর মধ্যবর্তী যে কোনো সংখ্যা, যে কোনো বিন্দুর অবস্থান ভেক্টরের সূত্র হচ্ছে এটা। আর এটা শুধুমাত্র মিডিল পয়েন্ট বের করা যে সূত্র, এটা কিন্তু আমরা মনে রাখবো, ঠিক আছে? এই যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, এটা হচ্ছে থিওরি ক্লাস। এর পরবর্তী যে আমরা ক্লাসে আলোচনা করব, এটা যে ম্যাথমেটিক্যাল টার্ম, এটা নিয়ে আলোচনা করব। এইখানে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আসসালামু আলাইকুম।